আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত অর্থাৎ 15/12/2023 ডিসেম্বরের 15 তারিখে অনুষ্ঠিত ডাক জীবন বীমা পিএলআই অ্যাকাউন্টেন্ট পদে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এমসিকিউ পরীক্ষায় যে গণিতগুলো ছিল আমি সহজ ওয়ে এক্সপ্লেন করব। অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা যুক্ত হবেন। আর প্রথমেই বলে নিব, যারা যুক্ত হবেন অবশ্যই ক্লাসটা শুরুতে শেয়ার করে সহযোগিতা করবেন। আর যারা যুক্ত আছেন অলরেডি দেখেন সব ঠিকঠাক আছে কিনা, মানে ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা, এই দুইটা বিষয় কনফার্ম করেন। এই প্রশ্নগুলো আপকামিং যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাকে কনফার্ম করেন, যারা অলরেডি যুক্ত আছেন আমাকে কনফার্ম করেন সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে ভালো, তাহলে ক্লাসটা শুরু হবে এবং শুরুতে আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেব। যদি পর্যাপ্ত শেয়ার এবং উপস্থিতি ভালো থাকে তাহলে কিন্তু সাপ্তাহিক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আপনারা পাবেন যদি আপনাদের রেসপন্স ভালো থাকে সেই ক্ষেত্রে। আমাকে শেষ মুহূর্তে একটু কনফার্ম করেন যে সব ঠিক আছে, এই বিষয়টা কনফার্ম করেন আবার। আবার একটু কনফার্ম করেন যে সব ঠিক আছে, কনফার্ম করেন সব ঠিক আছে কিনা, কনফার্ম করেন আবার। জি, যারা যুক্ত আছেন সবাই একটু কনফার্ম করেন যে সব ঠিক আছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আমাকে কনফার্ম করেন দ্রুত। সব ঠিক থাকলে শুরু করব। রানা দেখেন তো সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা কনফার্ম করেন, আমি শুরু করব। সব ঠিক থাকলে শুরু করব। সমস্যা মনে হচ্ছে, দেখেন তো সব ঠিক আছে, সবাই একটু কনফার্ম করেন আমাকে, সবাই কনফার্ম করেন, একটু কনফার্ম করেন সব ঠিক আছে। তাহলে প্রথম গণিতটা দেখেন, প্রথম যে গণিতটা ছিল প্রশ্নের 41 নংয়ের যে গণিতটা ছিল, প্রথমে এই গণিতটা ছিল 41 নংয়ে ছিল আর কি। এই গণিতটা ছিল এরকম যে যদি, ভালো করে খেয়াল করেন, যে যদি এক্স বাই ওয়াই ইকুয়াল
অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল 2/3 হয়, তবে তবে 6x প্লাস ওয়াই বাই 3x প্লাস 2y সমান কত, এটা নির্ণয় করতে বলা ছিল। এরকম একটা গণিত ছিল শুরুতে। তাহলে এই যে গণিতটা, এটা নির্ণয় করার জন্য আপনি শর্টকাট একটা কৌশল ইউজ করবেন। এটার ব্যাখ্যা দরকার নাই, যেহেতু প্রিলি পরীক্ষা। এখানে সরাসরি আপনি এক্স এর মান এখানে 2 ধরবেন আর ওয়াই এর মান 3 ধরে এখানে অ্যাপ্লাই করবেন। যেহেতু এখানে এক্স বাই ওয়াই দেওয়া আছে, তার মানে এক্স সমান 2, মানে লব সমান লব, হর সমান হর। এই ট্রিক্সটা এখানে ইউজ করবেন। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান কি 3, এখানে মান বসায় দিবেন, তাহলে সরাসরি উত্তর চলে আসবে। অর্থাৎ এক্স এর মান হবে 2, ওয়াই এর মান 3। ঠিক আছে, এক্স এর মান 2, ওয়াই এর মান 3 আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে আমরা পাবো কত, দেখেন 6 পাবো, 6 6 12 পাবো। ঠিক আছে, যদি 12 15 পাবো। এখন এটাকে যদি লঘিষ্ঠ করা হয়, 3 দ্বারা ভাগ করা হয়, 5/4 পাবেন, 5/4। অর্থাৎ অপশানে ছিল এরকম 2 নংয়ের যে অপশনটা, এই 2 নংয়ের অপশনটা ছিল তার সঠিক উত্তর। অপশানে ছিল এই 2 নংয়ের অপশনটা ছিল এরকম। প্রথমে ছিল 4/5, তারপরে 5/4 ছিল, তারপরে ছিল 14/15, তারপরে ছিল 20/13। তাহলে 2 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন। আমার মনে হয় সব ঠিকঠাক আছে। সবাই, রানা এবং তন্নি, দেখেন তো আবার একটু কমেন্ট করেন আমাকে যে সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে? তাহলে এই শর্টকাটে এই টাইপের গণিতগুলো করে ফেলবেন যদি পরীক্ষায় আসে। ঠিক আছে, যে কোনো গণিত এই টাইপে করে ফেলতে পারবেন। এরপরে 42 নংয়ের যে গণিতটা ছিল, দেখেন 42 নংয়ের গণিতটা ছিল এরকম, যা আমের মূল্য 20% কমে যাওয়ায়, খেয়াল করেন, আমের মূল্য 20% কমে যাওয়ায় 16 টাকা দিয়ে আগের আমের চেয়ে 16 টাকা দিয়ে আগের আমের চেয়ে 2টি আম বেশি পাওয়া যায়। 2টি আম বেশি পাওয়া যায়। ঠিক আছে, 50টি আমের প্রকৃত মূল্য কত? 50টি আমের প্রকৃত মূল্য কত? দেখেন প্রকৃত মূল্য কত। এখন এখানে কিন্তু অপশনে যেগুলো ছিল আর কি, যে সংখ্যাগুলো ছিল, দেখেন প্রথম অপশনে ছিল 380, পরে ছিল 480, তারপরে ছিল 500, তারপরে ছিল 350। ঠিক আছে, এখানে ভালোভাবে আমরা এই বিষয়টা খেয়াল করি। বিষয়টা দেখেন, এইটাখানে যে মূল বিষয়টা হচ্ছে, এখানে এখানে যে আমরা 16 ধরে যদি এই গণিতটা করি, তাহলে এটার উত্তর হবে না। অপশানে যেগুলো দেওয়া আছে একটাও আসবে না। তবে এটার বেসিকটা হচ্ছে এটাই, যে 20% কমে, যেটা আমরা যদি খেয়াল করি যে 20% কমে 100 টাকায় কমে কত, 100 টাকায় কমে হচ্ছে 20 টাকা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে 16 টাকা দেওয়া আছে, এই 16 টাকায় কত টাকা কমে, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে 16 টাকা দিয়ে আগের চেয়ে 2টি আম বেশি পাওয়া যায়, 16 টাকা দিয়ে আগের চেয়ে 2টি আম বেশি পাওয়া যায়, তাহলে 16 টাকার মধ্যে কত কমলো এটা সরাসরি নির্ণয় করা যায়। আপনি চাইলে এখানে 16-এর 20% নির্ণয় করতে পারেন, যা হবে সেটাই কম। আর আপনি যদি গুছিয়ে লিখতে চান তাহলে এটা এইভাবে হবে আর কি, যে 100 টাকায় কমে 20 টাকা, তাহলে 1 টাকায় কমে 100/20। তাহলে এখানে 16 টাকায় কমে এটা আমরা উপরে গুণ করে দিব। এখন প্রশ্নটা হচ্ছে, যদি আপনি 16 টাকা দিয়ে করেন এইভাবেই হবে আর কি, কিন্তু এখানে অপশানে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর একটাও আসবে না যদি আপনি 16 টাকা দিয়ে করেন। তাহলে এটা কি আসবে মূলত, যদি আমরা 16 টাকা দিয়ে করি তাহলে কিন্তু এই যে এখানে আসবে 5/16 টাকা হবে, 16 টাকায় কমে যেটা সেটা হবে। আর যে টাকাটা কমে, এই টাকাটার কারণে কিন্তু আমরা 2টা আম বেশি পাই। তার মানে এখানে যে টাকাটা পাইলাম 5/16, এটা কিন্তু 2টি আমের মূল্য। এখন আপনাকে নির্ণয় করতে হবে 50টি আমের মূল্য। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আপনি এই কাজটা করেন,
যে এখানে যদি আপনি লিখেন এখন যে দুইটির প্রকৃত মূল্য, মানে দুইটির মূল্য আপনি কি পাইলেন, 16 টাকায় যত কমে তত, তাহলে এখানে আপনি 5/16 লিখবেন। তারপরে লিখবেন একটি, তার মানে ভাগ হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। তারপরে লিখবেন আপনি 50টি। ঠিক আছে, তাহলে 50 যদি লিখেন, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে 10 পাচ্ছি, 5 পাচ্ছি, তাই না? এখানে 5, 5 দুগুণে 10, 10 দ্বারা যদি 50কে ভাগ করেন 5 পাবেন, তাহলে 5 কত হবে, 80 টাকা হবে। কিন্তু এই অপশনে কিন্তু 80 টাকা ছিল না। ঠিক আছে, ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে আপনারা ভালো করে খেয়াল রাখবেন সবসময়, যে পরীক্ষার মধ্যে সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছে তারা। ঠিক আছে, আপনি যদি বেসিক জানেন, আপনি যদি কনফার্ম জানেন যে এটার উত্তর এই জায়গায় নাই, তাহলে আপনাকে এই টাইপের গণিতগুলো স্কিপ করে চলে যেতে হবে। এখানে কোনো বৃত্ত বরাদ করা যাবে না। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এই গণিতটা 96 দেওয়া আছে, দেখবেন 16 এর জায়গায় 96 আছে। এখন 16 এর জায়গায় আমরা 96 দিয়ে এই গণিতটা যদি করি তাহলে কি আসে দেখেন। এখন আমরা 16 এর জায়গায় 96 দিয়ে করব, তাহলে এখানে আমরা 5/96 পাচ্ছি। এখন এটাকে আমরা দুইটা কলার দাম আমরা 5/96 ধরবো। ঠিক আছে, অর্থাৎ 16 এর জায়গায় আমরা 96 দিব। তাহলে 16 এর জায়গায় যদি আপনি 96 দেন, এখন 96 এর সাথে কিন্তু 5 গুণ হবে, তাহলে আপনি 480 পাবেন। যদি 16 এর পরিবর্তিতে 96 দেওয়া হয়, তাহলে অপশনে একটা উত্তর আসবে, এটাই 2 নং অপশনটা হবে। কিন্তু প্রশ্নে কিন্তু 16 দেওয়া ছিল, 96 দেওয়া ছিল না। তার মানে এই গণিতটা যারা পরীক্ষা দিচ্ছেন বা এই টাইপের প্রশ্ন যখন পরীক্ষা আসবে, আপনার ভুল ধরার দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যে আপনি বেসিক থেকে করবেন, কিন্তু যখনই আপনি দেখবেন যে উত্তরটা অপশনে থাকবে না, এটাকে স্কিপ করে চলে যাবেন। কারণ নেগেটিভ মার্ক থাকতে পারে, যে টাইপের যে পরীক্ষাগুলো, নিয়োগ পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে আপনি যদি ভুলক্রমে কোনো অপশন লাগিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার মাইনাস মার্কস চলে আসবে। এই জন্য আপনি চলে যাবেন অ্যাভয়েড করে। আশা করি বুঝতে পারছেন। গণিতটা সহজ ছিল। 20% কমে যাওয়ায় 16 টাকায় দুইটা বেশি পাওয়া যায়, তাহলে 16 টাকায় যেটা কমে সেটাই কিন্তু দুইটার মূল্য। এই জন্য আমরা শুরুতেই 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় কমে কত, 96 টাকা কমে কত, এটা আমি পরে 96 দিয়ে করলাম যেহেতু, তাহলে 96 টাকা দিয়ে এত টাকা কমে, তার মানে যত টাকা কমবে আপনি কমার জন্য তো দুইটা কমলা, দুইটা আম বেশি পাইছেন, এই জন্য দুইটার মূল্যই কিন্তু এই যেটা কমে সেটা। তার মানে এখানে আমরা দুইটির মূল্য লিখবো, একটির মূল্য লিখবো, 50টার মূল্য, এখানে যত থাকবে ততটার মূল্য আমরা লিখে ফেলবো। আশা করি ক্লিয়ার। এই গণিতটা কিন্তু এখানে এরকমও বলা থাকে যে একটি আমের মূল্য কত, একটি ডিমের মূল্য কত, একটি বিভিন্ন ধরনের গণিত এই টাইপের কিন্তু আসে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে তো? আর ক্লাসগুলো শেয়ার করতে হবে, পর্যাপ্ত শেয়ার যদি করেন তাহলে আপনারা একমাত্র ফ্রি এই ধরনের যে কোয়েশ্চেন সলভের যে ক্লাসগুলো পাবেন। কিন্তু শেয়ার মাত্র আমি দেখতে পাচ্ছি শেয়ার, এগুলো হবে না। আপনারা যদি শেয়ার করে সহযোগিতা না করেন, তাহলে এই টাইপের ক্লাসগুলো আপনারা আর পাবেন না। যারা এখনো ক্লাসে শেয়ার করেন না, শেয়ার করে দেন। তাহলে প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এইগুলোর সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব আমি। আপনাদের শেয়ারের সংখ্যা যদি বেশি না হয়, তাহলে এগুলো আর হবে না আর কি। এখন পরে আর একটা গণিত ছিল, তার মানে আমরা 42 নং যে গণিতটা, এটা ভুল পাইলাম। এখন 43-এর একটা গণিত আছে, এরকম ভাবে ছিল, প্রশ্নে যেভাবে আমি পাইছি এরকম ভাবে ছিল যে এর মান কত, ভালো করে খেয়াল করেন, এর মান কত। অপশানে ছিল 60 ছিল, তারপরে 25 ছিল, 30 ছিল, দ্বিতীয় অপশানে ছিল 30, তৃতীয় অপশানে ছিল এরকম, তারপরে চতুর্থ অপশানে ছিল 50। খেয়াল করেন এই যে গণিতটা, এই গণিতের উত্তর যদি আপনি নির্ণয় করতে চান, ভালো করে খেয়াল করেন, এই গণিতের উত্তর যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে এখানে √3 প্লাস √5 এর মান নির্ণয় করতে হবে আপনাকে। তাহলে √3 এর মান হচ্ছে 1.7, সাপোজ আমি সবটা লিখলাম না, √5 এর মান হচ্ছে √5 এর যে মানটা 2.22, সাপোজ 2.2 ধরে, সবটা লিখলেন না। এখন আপনি যদি যোগ করেন তাহলে 3.9 পাবেন, কিন্তু এটা তো এই জায়গায় নাই। ঠিক আছে না? তার মানে এখানে যে প্রশ্নটা, এই প্রশ্নটা মূলত অন্যান্য পরীক্ষায় যেভাবে আসছে আর কি, খেয়াল করেন বিষয়টা, অন্যান্য পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবে আসছে।
এই যে এইভাবে, যে √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 এইরকম ভাবে আসছে অন্যান্য পরীক্ষায়। এইটাই, যে এটা দিয়ে আসছে আর কি, √3 এবং √5 দিয়ে আসছে, কিন্তু এই প্রশ্নে এটা এরকম ভাবে ছিল। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে এই ভিতরে ভিতরের সংখ্যা আমরা জানি গুণ করতে পারি, তাহলে এটা আমরা 15 দিয়ে ফেলবো, আর এখানে ভিতরে একটা স্কোয়ার রাখবো, আর বাইরে আরেকটা স্কোয়ার দিয়ে দিব। এই 4 কে ভেঙে ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, মানে 2 দুগুণে 4 হবে। তাহলে রুট স্কোয়ার আমরা বাদ দিব, এখানে থাকবে 15, এর উপরে আরেকটা স্কোয়ার থাকবে, এই স্কোয়ারের জন্য এই রুট উঠে যাবে, তারপরে এই স্কোয়ারটা থাকবে। আর আমরা জানি যে 15 স্কোয়ার মানে কি, 2টা 15 গুণ করলে আমরা 225 পাবো। যদি এইটার জায়গায় এইটা হয়, তখনই উত্তর হবে এটা, মানে 3 নং অপশনটা হবে। কিন্তু যদি এইটা এরকম হয়ে থাকে, বা প্রশ্ন যেটা আমরা পাইছি এটা এরকম ছিল, তার মানে এরকম থাকা অবস্থায় এই অপশনে কোনো উত্তর নাই, ঠিক আছে? তার মানে এটাও আপনাকে স্কিপ করে চলে যেতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে উত্তর ভুল দিল কিনা এটাও জানার দরকার নাই, মানে আপনি জানেন এইভাবে প্রশ্নটা আসছে, তার উত্তর এই জায়গায় নাই। যদি এই জায়গায় থাকতো তাহলে উত্তর কিন্তু 3.9 এরকম হইতো সামথিং। তাহলে যেহেতু এটা নাই, আপনাকে এই টাইপের গণিতগুলো স্কিপ করে চলে যেতে হবে। এটা হচ্ছে আপনার মেধা পরীক্ষার বিষয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, আর একটা প্রশ্ন, পরের প্রশ্নে যাই আমরা। এই টাইপের কিছু গণিত আসে যে গণিতগুলো আপনাকে কনফিউজ করার জন্য, অর্থাৎ আপনি সময় নষ্ট করবেন যদি না বুঝে থাকেন, অযথা সময় নষ্ট করবেন, সময় নষ্ট করে পরীক্ষা খারাপ করবেন। যারা বুদ্ধিমান তারা চলে যাবে। ওকে, পরে যাব 44-এ। দেখেন এটা সেম গণিত আসছে, যে লঞ্চ লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে, খেয়াল করেন, গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার ও 8 কিলোমিটার, ঠিক আছে? নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? ঠিক আছে, এই যে প্রশ্নটা, এটা বিভিন্ন পরীক্ষায় সেমই আসছে একদম। অনেকের যারা বেশি পড়াশোনা করেন এগুলো কিন্তু অনেকের উত্তর জানা। আমি অপশনগুলো দিই আপনাদের, আপনারাই বলতে পারবেন যারা ক্লাসে আছে। 5 ঘন্টা আছে, 6 ঘন্টা আছে, 10 ঘন্টা, সরি 10 ঘন্টা আছে, তারপরে 6 ঘন্টা আছে, অপশনে যেগুলো আছে আর কি, তারপরে আছে 8 ঘন্টা। এগুলো হচ্ছে ঘন্টা। এখন একদম সহজ একটা বিষয়, এখানে যেটা দেওয়া আছে দেখেন, লঞ্চের গতিবেগ হচ্ছে 16, তারপরে স্রোতের গতিবেগ হচ্ছে 8। এটা মাথায় রাখেন। আপনি জানেন সময় মানে কি, আমরা যদি সময়ের ফর্মুলাটা দেখি তাহলে কিন্তু এই ফর্মুলাটা দূরত্ব বাই বেগ এইটা আসে, ঠিক আছে? এই যে সূত্রটার উপরে ভিত্তি করে যেহেতু আমাদের সময় নির্ণয় করতে হবে, একদম সহজে আমরা করে ফেলবো। যাওয়ার সময় 48 যাবে, আবার ফিরে আসবে 48, তার মানে এটা আমরা যদি অনুকূল ধরি, তাহলে অনুকূলে কিন্তু স্রোতের বেগ এবং নৌকার বেগ বা লঞ্চ যাই বলেন যোগ হয়, তাহলে এই দুইটা যোগ হবে, 16+8। আর প্রতিকূলে বিয়োগ হয়, যেহেতু আবার আসবে। এটা হচ্ছে যাবে অনুকূলে, অনুকূলে যাওয়ার সময় এই সময়টা লাগবে, দূরত্ব বাই বেগ। ওকে, অনুকূলে বেগ মানে আপনাকে যোগ করতে হবে, আর প্রতিকূলে বেগ মানে আপনাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করে ফেললাম, এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়, এই দুইটা ক্যালকুলেশন করলে আপনি এখানে মোট সময়টা পাবেন। তাহলে এখানে পাবেন আপনি 24:48, আর এখানে পাবেন 12:48। তার মানে এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 6। তার মানে 6 ঘন্টা যাওয়া আসা মোট সময় লাগবে, অর্থাৎ 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। ঠিক আছে তো সব? ওকে, না বুঝলে প্রশ্ন করতে হবে। অন্য গণিতে যাওয়ার আগে আপনার প্রশ্ন করবেন যদি না বুঝে থাকেন। সহজ গণিত, এই গণিতগুলো এত প্যারা নিয়ে করার দরকার নাই, কয়েক সেকেন্ডে উত্তর নির্ণয় করা যায় এগুলো। তারপরে হচ্ছে 45, দেখেন 45-এর গণিতটা ছিল এরকম,
একটা ত্রিভুজ দেওয়া আছে, যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ভিতরে দুইটা কোণ আছে, একটা কোণ হচ্ছে এ 40, আরেকটা হচ্ছে বি 70। ভালো করে খেয়াল করে, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 70। এখন আপনাকে প্রশ্ন করছে যে ত্রিভুজ এবিসি এ এ সমান যদি 40 হয় আর বি সমান যদি 70 হয়, তাহলে এত হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, এটা আপনাকে প্রশ্ন করছে। কি ধরনের ত্রিভুজ, এইগুলো সেম প্রশ্ন। যারা বেশি পড়াশোনা করেন তারা কিন্তু জানেন যে এগুলো সেম প্রশ্ন, বিগত সময়ে সেম পরীক্ষা আসছে অন্যান্য পরীক্ষা। তাহলে এখানে ছিল সমকোণী, অপশন যেগুলো ছিল আর কি, যে সমকোণী ছিল, তারপরে ছিল স্থলকোণী, স্থলকোণী ছিল, তারপরে হচ্ছে সমদ্বিবাহু, খেয়াল করে, তারপরে হচ্ছে সমবাহু। এখন কোনটা হবে এটা নির্ভর করবে তৃতীয় কোণের উপরে। দেখেন তৃতীয় কোণটা কি ছিল, 180 থেকে আপনি দুইটা কোণের যোগফল বাদ দিবেন, দুইটা কোণের যোগফল বাদ, 180 থেকে আপনি 110 বাদ দিবেন, পাবেন 70 ডিগ্রি। এখন খেয়াল করেন, আমরা তৃতীয় কোণটা আর যে দ্বিতীয় কোণটা, এই দুইটা কোণ কিন্তু আমরা সমান পাইছি। এখানে দ্বিতীয় যে কোণটা 70 ছিল, আর একটা কোণ যেটা নির্ণয় করছি সেটা সমান পাইছি। তার মানে যে ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, সেই ত্রিভুজের দুইটা বাহু কি হয়, সমান হয়। এজন্য দুই বাহু সমান হওয়ার কারণে এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। কোন ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, ঠিক আছে, ওই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। আশা করি বুঝতে পারছেন যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরের প্রশ্নে যাবো আমরা। ত্রিভুজ রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, দেখেন 46, যে একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব ভূমি অপেক্ষা, ভালো করে খেয়াল করেন, লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, 2 সেন্টিমিটার ছোট, ঠিক আছে। কিন্তু কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। সেম প্রশ্ন, অতিভুজ ভূমি অপেক্ষা, এটার কোনো পরিবর্তন নাই, যে প্রশ্নগুলো আসছে, যে অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। প্রশ্ন হচ্ছে যে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য কত, এটা আমি আপনাদের শর্টকাট দেখাবো। দেখেন 1 2 3 4, যে অপশনে যেগুলো দেওয়া আছে আর কি, 8 10 4 6। আমরা গণিতটা ভালো করে পড়ি, এটা আমি একদম শর্টকাটে এই বিষয়টা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। শর্টকাটটা কি দেখেন, যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, লম্বটা ভূমি থেকে 2 কম, ভালো করে খেয়াল করেন, লম্বটা ভূমি থেকে 2 কম, ভূমি থেকে 2 কম লম্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভূমি যদি x হয় তাহলে লম্ব হবে এটা, এটাই কিন্তু বলছে যে লম্বটা ভূমি থেকে 2 সেন্টিমিটার কম। আচ্ছা, পরে বলছে কিন্তু অতিভুজটা ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়, তার মানে অতিভুজটা হবে এটা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন এই জায়গায় যদি আপনি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করেন, আমি আপনাকে বুঝাই বিষয়টা, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। তখন এই জায়গা থেকে আপনি এক্স এর মান নির্ণয় করতে গেলে আপনার একটু সময় লাগবে, ব্যাপারটা এই জায়গায় আর কি। এখন এটা দুইভাবে করা যায়, আপনারা যদি সহজে বুঝতে পারেন ওকে। আপনার দেখেন এই প্রকারে যদি আপনি এটা এইভাবে করতে চান তাহলে ঝামেলায় পড়তে পারেন। কিরকম ঝামেলাটা দেখেন, এটা কিন্তু একটা ফর্মুলাতে আসে 4ab, ঠিক আছে, 4ab এরকম ভাবে একটা ফর্মুলা আসে। তাহলে এই পাশে আপনি এটা নিয়ে আসলেন, দেখেন তাহলে 8x হবে,
তারপরে এখান থেকে 8 মাইনাস এক্স হবে। 8 যদি আপনি এক্স যদি কমন নেন আর কি, তাহলে এটা হবে। আর এখান থেকে পাবেন 8 মাইনাস এক্সটা যদি বাদ দিয়ে ফেলেন তাহলে 8 মাইনাস 8 পাবেন। তাহলে 8 মাইনাস 8 মানে কি? তাহলে এক্স এর মান আপনি 8 পাবেন। তার মানে এটা পাচ্ছেন 8, এটা পাচ্ছেন 8 মাইনাস 2 6, আর এটা পাচ্ছেন 8 প্লাস 2 ইকুয়াল 10। তার মানে উত্তর হচ্ছে 10। এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এই গণিতগুলো আপনি শর্টকাট ট্রিক্সে একটা করতে পারেন। কিভাবে করতে পারেন দেখেন। এটা মনে হয় বুঝছেন যে এখানে আমরা তারা যেভাবে বলছে এভাবে আমি ধরছি। আমি ভূমিটাকে এক ধরছি, যেহেতু লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার কম, লম্বটা কম, তার মানে ভূমিটা যদি এক্স হয় লম্বটা হবে এক্স মাইনাস 2। আবার এখানে ভূমি থেকে অতিভুজ ছিল 2 সেন্টিমিটার বড়, তার মানে অতিভুজটা হবে এক্স প্লাস 2। তারপরে পিথাগোরাসের উপপাদ্য। তারপরে আমি এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান নিয়ে আসলাম 8, তার মানে ভূমি হচ্ছে 8, অতিভুজ হচ্ছে 6, আর সরি লম্ব হচ্ছে 6 আর অতিভুজ হচ্ছে 10। এখন আপনি একটা কৌশলে এটা উত্তর নির্ণয় করতে পারবেন। দেখেন কিরকম কৌশলটা। আমরা যদি এগুলোকে অতিভুজ মনে করি, তাহলে 10-এর সাথে আমি 8 লিখতে পারবো, 6 লিখতে পারবো, কারণ এগুলো কিন্তু পিথাগোরাসের উপপাদ্য নির্দেশ করে। কারণ আমরা জানি যে 3 5, তারপরে 3 4 5, হ্যাঁ 3 4 5 এগুলো সমকোণী ত্রিভুজের বাহু। আবার আমরা জানি যে 5 12 13 এগুলো সমকোণী ত্রিভুজের বাহু। আবার আমরা জানি 6 8 10 এগুলো সমকোণী ত্রিভুজের বাহু। ঠিক আছে? কিন্তু আপনি এখানে খেয়াল করেন যে এইটা যে আমি লিখলাম, এখানে যদি এইটা অতিভুজ 10 হয়, এটা হবে 8, এটা হবে 6, তাহলে ভূমি থেকে লম্ব কিন্তু 2 কম, আবার ভূমি থেকে অতিভুজ 2 বেশি। এই যে অপশনটা, এই 10-এর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা হয়। এটা যদি আপনি ভূমি মনে করেন, আবার এটা যদি আপনি ভূমি মনে করেন 8কে, তাহলে এটা হচ্ছে লম্বটা 8 থেকে 2 কম, আবার ভূমিটা অবশ্যই অতিভুজ ভূমি অপেক্ষা 2 বেশি। এইভাবে আপনি কিন্তু এইভাবে খুব সহজে যদি আপনি এইগুলো জানা থাকে, তাহলে কিন্তু এই ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আলামিন দেখেন তো নেটওয়ার্ক ঠিক আছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, লাইভ ঠিকঠাক আছে কিনা দেখেন তো, মানে লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আশা করি এটা ক্লিয়ার। 47-এ যাই। 47-এ ছিল ছোট বড় ভগ্নাংশ নির্ণয়। এগুলো আপনারা পারেন যে কোন ভগ্নাংশটি এরকম ছিল যে ক্ষুদ্রতম, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। 4টা ভগ্নাংশ ছিল, আমরা দেখি 12 15, এটা হচ্ছে একটা 6 5, তারপরে হচ্ছে 16 11, তারপরে হচ্ছে 21 17। ছোট বড় ভগ্নাংশ এই টাইপের যদি গণিতগুলো পরীক্ষায় আসে, আপনার প্রথম কাজ হচ্ছে দুইটা পার্ট করে ফেলতে হবে। দুই পাশে দুইটা করে ভগ্নাংশ নিয়ে ফেলবেন, তারপরে নিজেদের মধ্যে দুইটার মধ্যে তুলনা করবেন ছোট বড়। এভাবে ক্রস গুণ করবেন। শুরুতে যে গুণফলটা হবে এটা প্রথম ভগ্নাংশের নিচে বসাবেন। তার মানে 6 12 72, ঠিক আছে? আর 5 15 75। যেহেতু 75 বড়, তার মানে এইটা বড় এইটা ছোট, আমরা ছোটটা যেহেতু নিব, যেহেতু 72 ছোট, 72-এর উপরেরটা ছোট। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর যদি বড়টা বলতো তাহলে কিন্তু আমরা 75-এর উপরে যেটা ছিল সেটা আমরা নিতাম। এখন আপনি এইভাবে গুণ করেন। 21 21 গুণ করলে আপনি কত পাচ্ছেন দেখেন। আপনি পাচ্ছেন 231। তাহলে এই 21 আর 11 গুণ করলে আপনি পাচ্ছেন 231, আর 16 এবং 17 গুণ করলে আপনি কত পাচ্ছেন দেখেন। 16 17 গুণ করলে আপনি 6 7 42 পাচ্ছেন, 7 11 পাচ্ছেন, তারপরে হচ্ছে 16। ওকে, তার মানে আপনি 2 পাচ্ছেন, 7 পাচ্ছেন, আর হচ্ছে 2, মানে 272 পাচ্ছেন। 272 যেহেতু বড় আর এইটা যেহেতু ছোট, তার মানে এখানে এটা ছোট। আপনি ছোট দুইটা নিয়ে গেলেন আলাদা। এখন এই ছোট দুইটার মধ্যে কোনটা বড় ছোট এটা নির্ণয় করবেন। এই জন্য এইভাবে আবার কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। এখন আপনি যদি 16 এবং 12 গুণ করেন, 16 দোকানে 32 হবে, 16 হবে, তার মানে 192 পাচ্ছেন, আপনি 192 পাচ্ছেন। এখন 11 এবং 15 যদি গুণ করেন, তাহলে আপনি 165 পাচ্ছেন, 165 পাচ্ছেন। যেহেতু এখানে 165 ছোট, সুতরাং এই ভগ্নাংশটা ছোট। তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা।
যে 16/11 হচ্ছে ক্ষুদ্রতম। আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে তো? ওকে, আমরা এখন পরে যাব। 48। 48-এর বিষয়টা দেখি এখন। যে লগারিদম রিলেটেড একটা প্রশ্ন আসছে এরকম, এটাও কমন সেম প্রশ্ন। এর মান কত এটা নির্ণয় করতে তারা বলছে যে এর মান কত। ঠিক আছে, এই যে লগারিদমের ক্ষেত্রে যত গণিত আসে আমি আপনাদের একটা পরামর্শ দিই সবসময়, যেটা এই লগারিদমের সমীকরণ থাকুক বা মান নির্ণয় থাকুক, মানে যাই থাকুক, আপনি এটা সমান এক্স ধরে ফেলবেন। এটা কিন্তু মান নির্ণয় করতে বলছে তারা, তাহলে লগারিদমের মান নির্ণয় সমীকরণ যেভাবে থাকুক, সমীকরণ যদি দেওয়া থাকে আগে থেকে তাহলে তো আপনার ধরতে হবে না। যদি মান নির্ণয় করতে বলে এবং একটা সংখ্যা দিয়ে তারা বলে, একটা সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে এখানে একটা ভিত্তি আছে তারপরে এখানে যে কোনো একটা সংখ্যা আছে এরকম থাকে যদি, তাহলে এটা সমান আপনি চলক ধরে ফেলবেন এক্স সাপোজ। তারপরে আমরা জানি যে লগারিদম থেকে সূচকে কিভাবে নিতে হয়। প্রথমে আপনি লগারিদমের ভিত্তি লিখবেন, ভিত্তি লেখার পরে এই ভিত্তির উপরে ডান দিকের যাই থাকবে সেটা ঘাত হিসাবে আইসা বসবে। তারপরে সমান চিহ্ন দিবেন, আর এখানে যে অংশটা থাকবে লগারিদমের এখানে যাই থাকবে সেটা সমান দিয়ে আপনি এটা এইভাবে লিখে দিবেন। ঠিক আছে, তার মানে ভিত্তি লিখবো আমরা, আর এই পাশে যা থাকবে ভিত্তির উপরে ঘাত হিসাবে বসবে, আর এখানে যে অংশটা থাকবে এটা আমরা সমান দিয়ে লিখে ফেলবো। তার মানে এখন আমরা লগ রিমুভ করে সূচকের সমীকরণে নিয়ে আসলাম। এখন আমরা ভিত্তি সেম করবো, এখানে 2 আছে এখানে 2 তৈরি করবো। তাহলে কিভাবে এই 32কে আপনি 1/25 লিখতে পারবেন, কারণ 5টা 2 গুণ করলে কিন্তু 32 হবে। এখন আমরা এটাকে বিপরীত করে লিখতে পারবো, অর্থাৎ এটাকে ইনভার্সে লিখতে পারবো, যে টু দি পাওয়ার -5 লিখতে পারবো, কারণ এটাকে বিপরীত করলে এটাই হবে। এই জন্য আমরা পাওয়ারটা, এই যে পাওয়ারটা থাকবে এটার উপরে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এখন ভিত্তি বাদ। সুতরাং এক্স ইকুয়াল টু হবে -5। এটা অপশানে ছিল, যে গণিতগুলো ভুল ছিল বা সঠিক কোনটা সেগুলো আমি দেখাবো আপনাদের, কিন্তু এটা অপশানে ছিল। আর অপশান যেটা ছিল যে 1/25 ছিল অপশান, তারপরে 1/5 ছিল, তারপরে -5 ছিল, তারপরে -1/5 ছিল, তার মানে আমাদের উত্তর হচ্ছে -5, 3 নং যে অপশানটা সেটা। আশা করি ক্লিয়ার। ওকে, পরের প্রশ্ন থেকে। পরের প্রশ্ন হচ্ছে 49। 49-এ ছিল এরকম যে 4x² 16 এবং গসাগু নির্ণয়ের গণিত আসছে 6x² 24x প্লাস 24 এর গসাগু কত। এর গসাগু কত? সহজ। তাহলে এটার গসাগু নির্ণয় করতে গেলে আপনাকে উৎপাদকের বিশ্লেষণ জানতে হবে। প্রথমে এই দুইটা রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করে নেবেন। উৎপাদকের বিশ্লেষণ করার আগে আপনাকে দেখতে হবে রাশিগুলোতে সূত্র বা মিডিল টার্ম ফ্যাক্টর বা যাই হোক এইগুলোতে কমন যায় কিনা। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ করার প্রথম শর্ত, কমন যায় কিনা এটা আগে দেখতে হবে। তাহলে এখানে আমরা 4 কমন পাবো, x² 4 পাবো, তারপরে এটাকে 2 × 2 লিখতে পারবো, আর এটাকে x² 2² লিখতে পারবো। বোঝার জন্য আপনি সংখ্যাটাকে ভেঙে লিখবেন, মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবেন। এখানে যে সংখ্যা থাকবে উৎপাদক করার সময় মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হয়, তার মানে এটা আমরা এইভাবে পাবো। এখন 2 নংটা যদি আমরা করি 6x² 24x প্লাস 24, আপনি প্রথমেই 6 কমন নিয়ে ফেলবেন, তার মানে এখানে 4 পাবেন আর এখানে 4 পাবেন। এখন এইটাকে আপনি 2 × 3 লিখবেন মৌলিক সংখ্যার আকারে, আর এটাকে আপনি x+2² লিখতে পারেন। চাইলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারেন, করলেও কিন্তু এটাই আসবে, দুইটা আসবে। ঠিক আছে, এখন দুইটা আসবে, এটা আর দুইটা আলাদা করে লেখেন, বোঝার সুবিধা হবে। এখন আপনি গসাগু নির্ণয় করবেন। দেখেন এখান থেকে গসাগুর যে বিষয়টা, এটা আমরা জানি যে সংখ্যার ক্ষেত্রে প্রথম কাজ করতে হবে। এখানে দুইটা 2 আছে, এখানে একটা 2 আছে, একটা 2 যাবে, যেটা কম সেটা যাবে, সব জায়গায় আছে এবং কম যেটা সেটা, এটাকে বলে গসাগু। সব জায়গায় থাকতে হবে প্রথম শর্ত। তার মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে দুইটা আছে, এখানে একটা আছে, আপনাকে একটা নিতে হবে। তাহলে এখানে 3 আছে একটা, এখানে কিন্তু 3 নাই, তাহলে 3 নেওয়া যাবে না। এখানে আছে x+2 একটা, এখানে আছে দুইটা, কিন্তু যেখানে কম আছে সেটা নিতে হবে, তার মানে x+2। ঠিক আছে, এটা অপশন যেটা ছিল আর কি, যারা পরীক্ষা দিচ্ছেন 4 নং এর যে অপশনটা ছিল সেটা হবে তার সঠিক উত্তর।
আশা করি ক্লিয়ার। হ্যাঁ প্রিয়াঙ্কা, জি আছি ভালো। আকলিমা, আছি ভালো। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা 50-এ যাব। দেখেন 50, 50 নং এর গণিতটা দিকে। 50 নং এর গণিতটা, এই গণিতগুলো কিন্তু যারা সবসময় নিয়মিত যারা ফেড ব্যাচে ক্লাস করছেন, সবগুলো গণিত কমন ছিল কিন্তু আপনাদের। কিন্তু কিছু গণিত আসবে উত্তর দেওয়া থাকবে না, এই জন্য তো টেনশন করার দরকার নাই, এগুলো স্কিপ করে চলে যাবেন। ক ক গো, একটি কাজ, একটি কাজ 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে, ঠিক আছে? খেয়াল করে 12 দিনে করতে পারে। এখন প্রশ্নে বলা আছে যে ক একা কাজটি, এই ধরনের গণিত আপনাদের প্রথমেই প্র্যাকটিস করানো হয়েছে যে ঐকিক নিয়মে, যে এ কাজটি, এ একা কাজটি 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। প্রশ্নে বলা ছিল ক একা কাজটি কত দিনে করতে পারবে, একদম সহজ। ক একা কাজটি, সরি, কাজটি কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে। আপনাদের এরকম যখন গণিতগুলো করানো হয়েছে করতে পারবে, দেখেন তখন কিন্তু বলা ছিল যে দুইজনে একত্রে কাজ শুরু করবে, তারপরে একজনে করবে আর একজনে করতে কতদিন লাগবে এরকম বলবে। এই টাইপের যত গণিত আছে আপনি শর্টকাট করে ফেলবেন। এখানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই দুইটা সংখ্যা উপরে গুণ করবেন না, আর নিচে বিয়োগ করবেন, আর কিচ্ছু না। যদি দেখেন যে এটা কিন্তু দুই ধরনের পরীক্ষায় প্রশ্ন হয় এই টাইপেরটা, মানে প্রথমে দুইজনের আলাদা আলাদা সময় দেওয়া থাকে, যে ক একটা কাজ 10 দিনে করে, খ একটা কাজ 12 দিনে করে, তাহলে একত্রে কয়দিন লাগবে। এটা কিন্তু উল্টাটা, মানে দুইজনে একত্রে কাজটা কত দিনে করে এটা দেওয়া আছে, তার মানে পরে একজনের দেওয়া থাকবে আরেকজনের দেওয়া থাকবে না, নির্ণয় করতে হবে। এটার ক্ষেত্রে জাস্ট উপরে গুণ নিচে বিয়োগ, আর কিচ্ছু না, আপনার উত্তর চলে আসবে। তাহলে এখানে আমরা 4 দ্বারা ভাগ করি, 3 4 12 12, 4 2 গুণে 12, তারপরে এটা গুণ করে দিব 10 পাবো, তার মানে 30 দিন হবে এই প্রশ্নের উত্তর। যারা পরীক্ষা দিচ্ছেন 2 নং এর যে অপশনটা, 2 নং এর অপশনটা এটা হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরে গণিতের চৌবাচ্চ, চৌবাচ্চা রিলেটেড যে গণিত, আয়তকার ঘনবস্তু সংক্রান্ত। আচ্ছা, মিজানুর রহমান, আমার সাথে সাক্ষাৎ করতে চান? ঠিক আছে, এই যে কর্নারে নাম্বার দেওয়া আছে দেখেন, এই যে নাম্বারটাতে যোগাযোগ করবেন। প্রথমে ফোনে কথা বললেন, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দিতে পারেন এই নাম্বারে। তারপরে আমি কোথায় আছি, কিভাবে আছি, তারপরে সাক্ষাৎ করবেন সরাসরি। আচ্ছা দেখেন, 51 নং এর গণিতটা আমরা দেখি একটা, চৌবাচ্চা, এটাও সেম আসছে পরীক্ষা, হ্যাঁ এটাও সেম আসছে। একটি চৌবাচ্চায়, যারা ফেড ব্যাচে আছেন বিশেষ করে আমি যেটা বলবো, আপনারা যদি প্রত্যেকটা ক্লাস ওয়াইজ নোট করে থাকেন সুন্দর করে, তাহলে কনফার্ম বলতে পারবেন যে এই গণিতগুলো করানো হয়েছে। যে একটি চৌবাচ্চায়, এই গণিতটা কমন, 8,000 লিটার পানি ধরে, 8,000 লিটার পানি ধরে, ঠিক আছে? এখন এই চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য, চৌবাচ্চার দৈর্ঘ্য 2.56 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার, ঠিক আছে? প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার, রাইট? তো 2.5 মিটার, 1.25 মিটার হলে চৌবাচ্চার গভীরতা নির্ণয় করতে বলছে। চৌবাচ্চার গভীরতা কত? গভীরতা মানে উচ্চতা, গভীরতা মানে কি? উচ্চতা, ঠিক আছে? অপশনে যেগুলো ছিল 1.5 ছিল, 2.5 ছিল, অপশনে 3 ছিল, আর 3.5 ছিল। ভালো করে খেয়াল করতে হবে, প্রথমে আপনাকে এখান থেকে একটা তথ্য জানতে হবে। ও রানা আছেন, বাসার সামনে আছেন? তাহলে লাইভ শেষে ফোন দিবেন, লাইভ শেষে ফোন দিবেন, লাইভ শেষে ফোন দেন। আর প্রয়োজনে যদি আমার
অফলাইনে কোচিং এর সামনে থাকেন তাহলে ওই রুমে গিয়ে বসেন, অফিস রুমে গিয়ে বসেন, আমার পরিচয় দিয়ে বসেন। এখন খেয়াল করেন, এই যে গণিতটা, এই গণিতটা একটা কৌশল আছে, মানে ঘনমিটারে নিব আমরা, খুব সহজে করব এটা। এটা হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে যে এখানে 1000 লিটার সমান আসলে 1 ঘনমিটার, এইটা জানবেন। অনেকে আমরা এই গুণিতগুলো করার সময় সেন্টিমিটারে নিয়ে করি, সেন্টিমিটারে নিলে এটা একটু বড় হয়ে যাবে। আপনি শুধু এটা জানবেন যে 1000 লিটার সমান কি 1 ঘনমিটার। তাহলে 1000 লিটার সমান যদি 1 ঘনমিটার হয়, তাহলে এখানে আমরা 1 লিটার সমান কত লিখব? 1000 ভাগের 1 ঘনমিটার। তারপরে এখানে লিখব 8000, ঠিক আছে? 8000 লিখব। তাহলে 8000 যদি আমরা লিখি তাহলে 8000 উপরে দিব, 1 দেওয়ার প্রয়োজন নয়। তার মানে এখান থেকে আমরা 8 ঘনমিটার পাবো। তাহলে এটা যেহেতু চৌবাচ্চা, চৌবাচ্চা আয়তকার, ঘনবস্তুর নেই, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা মাত্রা থাকে। তার মানে চৌবাচ্চার ক্ষেত্রে আপনি তার আয়তন যদি নির্ণয় করতে চান, এটা কিন্তু ঘনমিটার মানে কি, ঘন বলতে বোঝায় যে মিটার মিটার মিটার, 3টা মিটার গুণ, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ, তার মানে এটা আয়তন। তার মানে চৌবাচ্চার আয়তন হচ্ছে, যে পানিটা আছে এই পানিটা হচ্ছে 8 ঘনমিটার। 800 8000 লিটার মানে হচ্ছে 8 ঘনমিটার। আশা করি এটা ক্লিয়ার। এখন আপনি লিখবেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা সমান আপনি লিখবেন 8। এখন এটা কিন্তু দুইটা তথ্য এই জায়গায় দেওয়া আছে, দেখেন, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2.5 আর প্রস্থ হচ্ছে 1.25, আর উচ্চতাকে আপনি উচ্চতা হিসেবে রাখলেন, অথবা XYZ ধরতে পারেন, সমস্যা নেই। এখন এগুলো গুণ আকারে আছে না, এগুলো ভাগ করে ফেলতে হবে। তার মানে আপনি শুধু উচ্চতাটা এই পাশে রাখবেন, শুধু উচ্চতাটা রাখেন, তাহলে 2.50 56 এবং 1.25 এবং এখানে 8, এটা কিন্তু এরকম হবে। তারপরে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, করে নেবেন আপনি, আমি সময়ের জন্য করছি না। এটা 2.5 পাবেন, উচ্চতা মানে গভীরতা। তার মানে 2 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আর আমি একটা গণিত পরেরটা লিখবো বোর্ডে, আজানের আজানের জন্য আমরা 1 মিনিট অপেক্ষা করব। আচ্ছা দেখেন, এই যে 52 নংয়ের যে গণিতটা, এই যে 5x প্লাস 8 × 5x, মানে 5 টু দি পাওয়ার x প্লাস 16 × 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে x এর মান কত? এটা কিন্তু মূলত একটা সূচকীয় সমীকরণের গণিত। তাহলে এই জায়গা থেকে আপনি 3টে অংশ পাচ্ছেন, দেখেন এই 3টে অংশ থেকে কিন্তু আপনি কমন নিতে পারছেন, তিনোটার ভিতরে কিন্তু 5 টু দি পাওয়ার x আছে। আপনি 5 টু দি পাওয়ার x কমন নিয়ে যাবেন, তাহলে এখানে 5 টু দি পাওয়ার x কমন নিলে এই জায়গায় 1 থাকবে, আপনি 1 লিখবেন। আর এখানে থাকবে 8, আপনি 8 লিখবেন। এখানে থাকবে 16, আপনি 16 লিখবেন, বাস। ঠিক আছে, খেয়াল করেন বিষয়টা। তাহলে এটা হয়ে গেল আমাদের।
এখন আমরা এখানে এটা যোগ করে ফেলবো। যদি আমরা এখানে যোগ করি তাহলে এখানে আমরা 25 পাবো। ঠিক আছে, আমরা 25 পাবো। এখন আমরা এখানে চাইলে 25 কে পক্ষ চেঞ্জ করতে পারি, আবার চাইলে অন্যভাবে করতে পারি। তাহলে এটা যদি এভাবে লেখা হয় 5 স্কোয়ার, তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন ভিত্তি যদি সেম হয়, ঘাত পরস্পর কি হয়, যোগ হয়, তাহলে 5x+2 হবে। আর এখানে আমরা 1-এর পরিবর্তিতে 5 টু দি পাওয়ার 0 লিখতে পারবো, কারণ 5-এর উপরে বা যে কোনো সংখ্যার উপরে 0 ঘাত দিলে এটা 1 হয়। এখন আমরা এখান থেকে 5 ভিত্তি এক যেহেতু বাদ দিয়ে ফেলবো, অর্থাৎ x+2 = 0 লিখে ফেলবো, সুতরাং x = লিখবো -2। ঠিক আছে, তার মানে 3 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। পরে গণিতে যাব। তার মানে 53 দেখেন, 53 একটা গণিত আসছে, ধারাবাহিক অনুপাতের উপরে ভিত্তি করে যে পনির পনির ও তপনের, এটাও সেম, তপনের আয়ের অনুপাত, তপনের আয়ের অনুপাত, পনির এবং তপনের আয়ের অনুপাত 4:3, 4:3। তারপরে আবার বলছে তপন ও রবিনের আয়ের অনুপাত, তপন ও রবিনের আয়ের অনুপাত, রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। ঠিক আছে, প্রশ্নে বলা ছিল যে পনিরের আয়, একজনের আয় দেওয়া আছে যে পনিরের আয় 120 টাকা হলে, 120 টাকা হলে রবিনের আয় কত? একদম সহজ, রবিনের আয় কত। এই টাইপের যে গণিতগুলো আছে যেগুলো ধারাবাহিক আকারে দেওয়া থাকে, এগুলো আপনি চাইলে একদম সহজ একটা কৌশলে উত্তর নির্ণয় করতে পারেন। কিরকম? আপনি 3 জন ব্যক্তির নাম লিখবেন, যে পনির, তপন, তারপরে হচ্ছে রবিন। এই 3 জন ব্যক্তির নাম লিখবেন। ঠিক আছে, নাম লেখার পরে তাদের অনুপাতটি নিচে নিচে লিখবেন, যেমন পনির তপন 4:3। ঠিক আছে, তারপরে তপন রবিন 5:4, তপন রবিন 5:4, 5:4 এটা লিখবেন। লেখার পরে এটা ধারাবাহিক অনুপাতে নিব আমি। পাশে থাকা যে গড়, পাশে থাকা যে দুইটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে পাশে থাকা সংখ্যাটা লিখবেন, নিচেরটা না, পাশেরটা। তাহলে এখানে 3 আছে, 3টা লিখবেন, এখানে 5 আছে, 5টা লিখবেন, লিখে গুণ করে ফেলবেন। ঠিক আছে, গুণ করে ফেলবেন, ওই যে হয়ে গেল। এখন এই সবগুলোকে আপনি এক্স এর মাধ্যমে লিখবেন, মানে আপনি ধরে নিলেন পনিরের আছে 20x, তপনের আছে 15x, রবিনের আছে 12x, এটা আপনি ধরে নিলেন। ঠিক আছে, ধরে নিলেন আর কি। ওকে, আপনি ধরে নিলেন এটা। এখন একজনের টাকা এই জায়গায় আছে, তাহলে পনিরের আছে, পনির মানে কি 20, তার মানে 20x সমান আপনি 120 লিখতে পারেন। এখান থেকে x এর মান পাবেন আপনি 6। তারপরে চাইছে কার টাকা? রবিনের। তাহলে রবিনের কত? 12x। আপনি রবিনের টাকাটা নির্ণয় করে ফেলেন, 12 গুণ x মানে 6, অর্থাৎ 72 টাকা হবে এই প্রশ্নের উত্তর। অপশান যেটা ছিল, অপশানে ছিল 36, তারপরে ছিল 12, 72, তারপরে ছিল 84, অর্থাৎ এটা হবে এই অপশানের সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। ক্লাস তো শেষ পর্যায়ে, ক্লাস শেষ পর্যায়ে, আর 2টা গণিত আছে, ক্লাস শেষ হবে এখন, 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, আর 2টা গণিত আছে। ঠিক আছে, দেখেন 54, আমরা 2টা গণিত পড়ে তারপরে নামাজে যাব। ওকে, যদি সেট, দেখেন যদি সেট এ সমান, একটা সেট দেওয়া আছে দেখেন 5, 15, 18, 20, 30, এটা একটা সেট। ঠিক আছে, এটা একটা সেট। আর একটা সেট হচ্ছে বি, বি হচ্ছে আপনার 3, 5, 15, তারপরে 18, 20 হলে এ ছেদ বি কত, এটা নির্ণয় করতে তারা বলছে। ছেদ মানে কি? যদি কোনো জায়গায় ছেদ দেওয়া থাকে, এই ছেদ মানে হচ্ছে শুধু কমন, শুধু কমন যে উপাদান সেগুলো লিখতে হবে এই ইন্টারসেকশনের ক্ষেত্রে। তাহলে এই 2টা সেটের মধ্যে কমন উপাদান কি আছে দেখেন তো। কমন উপাদান এখানে আছে 5 আছে, তারপরে 15 আছে, মানে 15 আছে,
আর কি আছে 20 আছে, এছাড়া কি 18 আছে, 18 আছে, তারপরে হচ্ছে 20। ওকে, এইগুলো কিন্তু কমন আছে, তার মানে ছেদ সেটের ক্ষেত্রে এগুলো নিতে হবে। এখন এখানে আপনি অপশন পাবেন না, অপশন ছিল না। যারা পরীক্ষা দিচ্ছেন এই ক অপশনে ছিল কি দেখেন, ক অপশনে ছিল কি আর গ অপশনে ছিল কি। ওকে, এরকম ভাবে অপশনে ছিল। অপশনে অনেক সময় উত্তর থাকবে না, এগুলো অ্যাভয়েড করে চলে যেতে হবে। এরকম ছিল প্রথম অপশনটা, 30 ছিল এটা, 30 ছিল। তারপরে দ্বিতীয় অপশনটা ছিল 3, 5, 15, তারপরে হচ্ছে 18, 20, 30, এটা ছিল দ্বিতীয় অপশন। তৃতীয় অপশনে ছিল 3, 15, 20, এটা ছিল। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন, এখানে যেটা আমরা উত্তর নির্ণয় করছি, তাহলে এখানে কোনোটাই ছিল না। এই জায়গায় ছিল কোনোটি নয়, কোনোটি নয়, তার মানে এটা হবে তার সঠিক উত্তর। কারণ আমরা যে উত্তর পাইছি এই উত্তর কিন্তু এখানে অপশনের সাথে মিলে নাই, যেহেতু মিলে নাই, তার মানে এটার সঠিক উত্তর হবে কোনোটি নয়। মানে বৃত্ত ভরাট করার সময় আপনাকে 4 নংটা ভরাট করতে হবে, বাস। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, পরে যাই। পরে লাস্ট গণিত, আপনাদের লাস্ট গণিত আজকের ক্লাসের 55 লাস্ট গণিত। এই গণিতটা ছিল এরকম, কোন ত্রিভুজের 3টি বাহু কি, ও একদম সহজ। এটা কমন ছিল যে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে, 3টি বাহুকে বর্ধিত করলে, 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন, যারা ফেড ব্যাচে ভর্তি হতে আগ্রহী, প্রাইমারি দ্বিতীয় এবং তৃতীয় ম্যাথ কোর্স আছে, 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে ফুল কোর্স আছে এবং ম্যাথ কোর্সও আছে আলাদা আলাদাভাবে। যারা আগ্রহী, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখেন কর্নারের উপরে, ওই হোয়াটসঅ্যাপে অথবা এই পেজ থেকে, ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ থেকে আপনারা নক করবেন, ওখানে যাবতীয় তথ্যগুলো আপনারা পাবেন। উৎপন্ন করলে, অর্থাৎ উৎপন্ন বহিস্থ, উৎপন্ন বহিস্থ 3টি কোণের যোগফল কত, এটা আপনারা জানেন, অনেক পরীক্ষা আসছে এটা। 3টি কোণের সমষ্টি কত, 3টি কোণের সমষ্টি কত। ঠিক আছে, আপনি যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করবেন, 3টা বাহুকে বর্ধিত করলে যে 3টা বহিস্থ কোণ হবে, অল টাইম যে কোনো বহুভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 360 ডিগ্রি হবে অল টাইম। এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে, সুষম অসম যাই হবে। ত্রিভুজের ক্ষেত্রে 3টা বহিস্থ কোণ, চতুর্ভুজের ক্ষেত্রে 4টা, পঞ্চভুজের ক্ষেত্রে 5টা, ষড়ভুজের ক্ষেত্রে 6টা, যে কোনো বহুভুজের ক্ষেত্রে যত তত যা হবে সবসময় 360 হবে, সবগুলো বহুভুজের যোগফল, বহিস্থ কোণের যোগফল। তাহলে অপশানে ছিল 180, তারপরে ছিল 150, তারপরে ছিল 270, তারপরে ছিল 360। তার মানে 4 নংয়ের অপশনটা হবে সঠিক উত্তর, অর্থাৎ 4 নংয়ের যেটা অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার। এই ছিল 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্ন, অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন সমাধান অথবা প্রশ্ন সলিউশনের যে ক্লাস অতি গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো টপিকের উপরে যেহেতু প্রশ্ন করা হয়, আর এগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়, এজন্য আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে একটাই, যে প্রত্যেকটা ক্লাস ভিডিও দেওয়া হোক বা লাইভ করা হোক, যাই করা হোক, বা গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়া হোক, আপনারা শুধু জাস্ট আমাকে শেয়ার করে আপনারা সহযোগিতা করবেন। আমি যে ধরনের, আমার এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে ধরনের আমি আপনাদের সহযোগিতা করার জন্য বিভিন্ন ভিডিও লাইভ অথবা বিভিন্ন ভিডিও আপলোড অথবা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট সাজেশন, এগুলো পর্যাপ্ত একটু শেয়ার করবেন, শেয়ার করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।